ক্ষয়ক্ষতি হয়েছে তারা যাতে ক্ষতিপূরণ পায় তার সুব্যবস্থা করা হবে। বীরভূমে মেয়ে নদীর জলে প্লাবিত লাভপুর ডকের বিস্তীর্ণ এলাকা, হরিপুর, চতুর্ভুজপুর, জয়চন্দ্রপুর সহ আরও বেশ কয়েকটি গ্রামে ঢুকেছে জল। এরই মধ্যে খাঁপুর স্লুইস গেটের কাছে নদী বাঁধে ফাটল দেখা দেওয়ায় ছড়িয়েছে আতঙ্ক। ফোনি কখন হবে? পুঁইশাকটা রান্না করেছিলে? রান্না না করো তোমরাই বা কি করো সারাদিনে, আর আমি বা কি খেলাম সারাদিনে। বীরভূমের কঙ্কালীতলা মন্দির চত্বর জলে থই থই, তারই মধ্যে দেবীর ভোগ নিবেদন। পুলিশরা সব হাফ প্যান্ট পরে হাফ প্যান্ট উঠে গেছে। কি করবে ওই জলের মধ্যে? ফুল প্যান্ট পরে ভিজে সারাদিন ওর মধ্যে চুপসে থাকবে না? ফুল প্যান্ট গুলিকেই তো হাফ প্যান্ট করেছে, হাঁটুর উপরের দিকে। ফুল প্যান্ট গুলো হাফ প্যান্ট করা যায়। মনসুকা এলাকার বিস্তীর্ণ অংশ জল করে নিয়েছে। পায়ের চটিটাই হাতে সাইকেল কাঁপে। পায়ের চটি হাতে সাইকেল কাঁধে, তাহলে হাঁটছে। পূর্ব বর্ধমানের প্রেমারি ঝাঁপিয়ে বর্ধমান কালনা রাস্তাও জলমগ্ন। বৃষ্টি কমলেও কাটোয়ায় ভোগান্তি কমেনি। ২০ নম্বর ওয়ার্ডের স্টেডিয়াম পাড়া শনিবারও জলমগ্ন। কয়েক বছর যাবৎ যন্ত্রপাতি একটা নৃত্য এবং এখানে একটা প্রাইমারি স্কুল আছে, অঙ্গনওয়াড়ি স্কুল আছে, বাচ্চাদের সেই সমস্ত নিয়ে যেতে হয়। বারবার মিউনিসিপ্যালিটিতে আমি কমপ্লেন করেছি, হ্যাঁ, কোনো সুরা হয়নি। এত জল যেখানে জমে সেখানে কি সুরাহা করবে? টানা কয়েকদিনের বৃষ্টি আর বৃষ্টিতে জল যন্ত্রণা, জলমগ্ন সরকারি অফিস থেকে হাসপাতাল, অনেক জায়গাতে নিকাশি নিয়ে খুব জলে তোড়ে ভেঙেছে। আরে কি করে নিকাশি করে করবেটা কি? জলগুলো যাবে কোথায়? ফারাক্কার থেকে জল ছাড়ছে, চন্দ্রপুর থেকে জল ছাড়ছে। ডিবিতে জল ছাড়তে বাধ্য, তাহলে তো বাঁধ ভেঙে যাবে। মাসানজোর, পাঞ্চেত। সাইকেলে চেপে নয়, রাস্তায় এমন জল যে সাইকেল কাঁপে। এই দুর্ভোগের ছড়ি পশ্চিম মেদিনীপুরের ঘাটালে জল বেড়েছে, 7টি সাঁকো ভেঙেছে, বিচ্ছিন্ন হয়ে পড়েছে 50টিরও বেশি গ্রাম। যা পরিস্থিতি, এতে আর কিছুক্ষণ মধ্যে যাতায়াতটাই পুরো বন্ধ হয়ে যাবে। তার কারণ আমাদের এখানে তো এই যে মনসুকাতে পালপুরের মধ্যে আমাদের হাজিরুল যে চাতালটা হয়েছিল, ওই চাতালটা কিন্তু আমাদের খুবই বিপজ্জনক অবস্থায় করে তুলেছে। বিচ্ছিন্ন সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। বৃষ্টির জেরে কংসাবতীর জল বেড়েছে, ভেঙেছে বাঁধ। বিপত্তি পশ্চিম মেদিনীপুরের পেপড়াতেও জলের তোড়ে ভেসে গেছে সাঁকো, ফলে অনেক ঘুরে যাতায়াত করতে হচ্ছে। এবারে প্রচুর বৃষ্টি, একদম প্রথম থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। অন্যান্যবার এত এই গত ২-৩ বছর ধরে খুব একটা বৃষ্টি হয় না। একে বৃষ্টি, এতে নদীর জল বেড়েছে, তার উপরে জল ছেড়েছে ডিবিসি। এর জেরে সেতুতে ধস, হাওড়া উদয় নারায়ণপুরের খোসালপুরেও। তারপরে এখন মাটির শোষণ ক্ষমতা তো চলে যাচ্ছে। সবার আগে তো প্রচুর খালি জায়গা ছিল, প্রচুর মাটি ছিল যেখান থেকে জল মাটির তলে চলে যেত। এখন সব তো কংক্রিট হয়ে গেছে, প্রচুর ফ্ল্যাট, প্রচুর বাড়ি। পুরো বাড়ি বানিয়ে তো চারপাশ বাঁধিয়ে ফেলতে হবে না, মাটি কোথায়? ওই যে বিশ্বজিৎটা বাড়ি করলো, বাড়ির চারপাশ তো সে বাঁধিয়ে নিয়েছে, তারপরে একটুখানি মাটি আছে। আর কালুদার বাড়িতে তো মাটিই নেই, এগুলো তো ফাঁকাই ছিল। নদীর জলের তোড়ে ভেঙেছে মানকানালি কজওয়ে, 20 থেকে 25টি গ্রাম বিচ্ছিন্ন। অভিযোগ, গত বছরই এই সেতু সারানো হয়, বছর না ঘুরতেই বিপত্তি। এ নিয়ে জলের যা তাতে সেতু থাকলেই তুমি যত টাকা বন্ধ করি করো না। এর আগে সেই বক্তব্যগুলো থেকে উঠে এসেছে, যে কারণে বিতর্ক তৈরি হয়, সেটা আপনাদের শোনাবো। এবং তার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আসলে নামটা পরপর শোনাবো। রাষ্ট্রপতির চেয়ারকে আমরা সম্মান করি, রাষ্ট্রপতিকে এমন দেখতে পাবো। আমরা বিচার করি না।
আমি মনে করি জীবন বীমা এবং স্বাস্থ্য বীমার উপর 18% জিএসটি চাপানো জনবিরোধী সিদ্ধান্ত। বীমার প্রিমিয়ামের উপর জিএসটি সাধারণ মানুষের উপর আর্থিক বোঝা বাড়ায়। জীবন বীমা এবং স্বাস্থ্য বীমার প্রিমিয়ামে 18% জিএসটি চাপালে বোঝা কতটা বাড়ে সাধারণ মানুষের? ধরা যাক কোনো ব্যক্তিকে পরিবারের স্বাস্থ্য বীমার জন্য বছরে 60,000 টাকা প্রিমিয়াম দিতে হয়। বর্তমান নিয়ম অনুযায়ী সেই টাকার উপর বসে 18% হারে জিএসটি। ফলে কর হিসেবে দিতে হয় বাড়তি 10,500 টাকা, মাসের হিসেবে 900 টাকা। বাড়তি এই খরচ নিয়ে বিপাকে সাধারণ মানুষ। তিনি স্বপন কুমার গঙ্গোপাধ্যায়, শ্রী নমিতা গঙ্গোপাধ্যায়কে নিয়ে থাকেন ভবানীপুরে। অবসরপ্রাপ্ত এই সরকারি চাকরি মনে করেন জীবন বীমা বা স্বাস্থ্য বীমার মতো জরুরি ক্ষেত্রে জিএসটি বসানো উচিত নয়। এটা ঠিক নয়। যারা এটা করছে, যার মাথায় আসছে, তার তো কোনো চিন্তার কোনো ব্যাপার নেই। কিন্তু এরকম তো প্রচুর আছে যারা এই দোকানে কাজ করে, মুদির দোকানে কাজ করে, 5,000 6,000 টাকা মাইনের চাকরি করে। তাদের কথা কি চিন্তা করার কোনো দরকার নেই? মুকুন্দপুরের বাসিন্দা পাঁচকুড়ি নায়ক, তিনিও চাকরি থেকে অবসর নিয়েছেন বেশ কিছুদিন আগে। বীমার প্রিমিয়ামে জিএসটি তার কপালেও চিন্তার ভাঁজ। এটা খুবই অন্যায়। জিএসটি একটা ট্যাক্স, এবং রাষ্ট্রকে দিতে হবে নাগরিকদের, তার একটা লিমিট থাকা দরকার, একটা সুষ্ঠু ব্যবস্থা থাকা দরকার। কিন্তু খামখেয়ালিপূর্ণ জিএসটি শুধু সরকারের রোজগার বাড়ানোর জন্য, যেগুলো বেশি আমরা ব্যবহার করি সেগুলোতে বেশি ট্যাক্স আদায় করবে। কসবার বাসিন্দা পার্থ সারথী মজুমদার, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী, জীবন ও স্বাস্থ্য বীমার প্রিমিয়ামে জিএসটি নিয়ে উদ্বেগে তিনি। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে যখন কোনো সমস্যা তৈরি হয়, অসুস্থতা, তখন আপনাকে আর্থিক নিরাপত্তা দেয় এই মেডিক্লেম বা স্বাস্থ্য বীমা। সরকারের ভাষায় সরকার যে ঝুঁকি নিচ্ছে, সেই ঝুঁকির জন্য এই ট্যাক্স, এই কর। কিন্তু সত্যি কথা বলতে সরকার তো কোনো ঝুঁকি নিচ্ছে না, ঝুঁকি তো নিচ্ছে একটা কোম্পানি। সুতরাং সরকার সেখানে কেন কর আদায় করবে? একই নিত্য প্রয়োজনীয় জিনিস অগ্নিমূল্য, তার উপর দিন খরচ। এই পরিস্থিতিতে ভবিষ্যতের কথা মাথায় রেখে যে জীবন বীমা এবং স্বাস্থ্য বীমা করা, তার প্রিমিয়ামেও মোটা অঙ্কের জিএসটি গুনতে হলে সাধারণ মানুষ যাবে কোথায়? জিরাম বন্দ্যোপাধ্যায় ও সুদীপ্ত আচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সরকারি হাসপাতালে আউটডোরের সামনে পড়ে থেকেও মিলল না চিকিৎসা। বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ উঠছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। অন্য রোগীর আত্মীয়দের অভিযোগ, সংক্রমণ নিয়ে বেশ কয়েকদিন হাসপাতালে ঘুরছেন অজ্ঞাত পরিচয় ব্যক্তি, কেউ ফিরেও তাকায়। অভিযোগ পেলে কোর্টে দেখার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। সরকারি হাসপাতালের বিরুদ্ধে ফের উঠল অমানবিকতার অভিযোগ। হাসপাতালের দরজায় পৌঁছেও বিনা চিকিৎসায় মৃত্যু হলো মাঝবয়সী ব্যক্তির। শনিবার বৃষ্টি ভেজা সকালে অমানবিক ঘটনার সাক্ষী থাকে এই শহর। আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনা। আমরা রয়েছি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। আরজিকর হাসপাতালের আউটডোরের সামনে যে সিঁড়ি দেখতে পাওয়া যাচ্ছে, এখানেই অন্যান্য রোগীর আত্মীয়রা যেটা দাবি করছেন যে গত দুদিন ধরে এক ব্যক্তিকে এখানে বসে থাকতে দেখা যাচ্ছিল, এখানেই আর তাকে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছিল। অন্য রোগীর আত্মীয়দের দাবি, অজ্ঞাত পরিচয় ওই রোগীর পায়ে সংক্রমণ ছিল। বেশ কয়েকদিন ধরেই তাকে হাসপাতাল চত্বরে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে। দুদিন ধরে আউটডোরে সিঁড়িতে বসেছিলেন ওই ব্যক্তি। শনিবার সকালে তাকে সেখানে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। কি পায়ে একটা ঘা মতন হয়েছিল, শুয়ে সারা রাত শুয়েছিল। সকালবেলা একজনা ওই এসে একটু রুটি খাইয়েছে, একটু চা খাইয়েছে, উনি আলগা ছিল, আবার একজন এসে চাপা দিয়েছে, দিয়ে উনি খাইয়ে চলে গেছে। বস থাকতে একটু করে উনি ছিল অনেক দিনতে ওইখানে ছিল। তোমার তো 500 টাকা ইলিশ মাছ হবে, দেই দাও 500 টাকা। হাসপাতাল কর্তৃপক্ষের কেউ এগিয়ে আসেনি। এবার ইলিশ মাছ হবে? একজন বলছে ইলিশ মাছ, একজন বলছে জানিয়েছে মৃত্যু মার্কেটে থাকলে ময়নাতদন্ত হবে। অভিযোগ পেলে কোর্টে দেখার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হোটেলে যাবো আর কি করবো, 1000 টাকা দিয়ে আর কি করবো, হয়তো আর কিছু দিয়ে 1000 টাকা দিয়েও যদি একটু ইলিশ মাছ না খেতে পারি, তাহলে হোটেলেই যেতে হবে, তাই না? করতো আর পথ কি, এক পিস মাছ খাবে 250 টাকা। তা করবো কি? 1000 টাকা তো আর যাবে না। আর তোমার ওদিকে 100 টাকা, 350 টাকা। ডাক্তাররা অনেক সময় ওভারবলেন থাকে। মমতা ব্যানার্জি যে লক্ষ্যে স্বাস্থ্য দপ্তরে যুগান্তকারী বিনিয়োগ এনেছে, সেখানে এই ধরনের ঘটনা নিশ্চিত করে দায়ভারটাই বাঞ্ছনীয়। প্রশাসন বিষয়টা দেখবে। ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে টালা থানার পুলিশ। হাজার হাজার মানুষের ভরসা সরকারি হাসপাতাল। সেই হাসপাতালেই যদি চিকিৎসা না মেলে, তাহলে গরিব মানুষ যাবে কোথায়?
আরজিকর মেডিকেল কলেজের এই ঘটনায় ফের প্রশ্নের মুখে সরকারি হাসপাতালে পরিষেবা। ময়ূরচন্দ চক্রবর্তী, সন্দীপ সরকার ও ভাস্কর ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। শিরোনাম এই মুহূর্তে। সমুদ্র সৈকত দখলমুক্ত করতে যাওয়ায় গড়বড় নিয়ে চড়াও কারাবন্দির শাসনে মুখে অনড় মহিলা রেঞ্জ অফিসার। রাস্তায় জল, ভর্তি টাকা দিতে না পারায় কাটোয়ায় চোদ্দতম সহ 14 ফেলে উদ্ধার সরকারি অ্যাম্বুলেন্স। এদিকে আনন্দের খবর ঘিরে বাড়ি ফেরালো হাসপাতাল। শিরোনাম এই মুহূর্তে। সহযোগী নিবেদন সেরা, one of the largest blood testing lab in India for last 20 ডিভিসি তারা ম্যান মেড বন্যা পরিস্থিতি তৈরি করে দেওয়ার জন্য জল ছাড়ছে বাংলায়। যখন গ্রীষ্মকালে কৃষিকাজের জন্য সেচের জন্য জল চাওয়া হয় তখন ডিভিসি দেন অতিবর্ষণ, নদীগুলো উপচে যাচ্ছে, অন্যদিকে ভরা কোথাও আসছে, তার সঙ্গে ডিভিসি জল ছাড়ছে, জলমগ্ন হওয়ার পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। এটা কিন্তু আবার ম্যানমেড, এটা ডিভিসি তারা জানে যে এই সময় যদি অতিরিক্ত জল বাংলার দিকে ছেড়ে দেয় তাহলে বাংলার বিস্তীর্ণ এলাকায় জলমগ্ন হওয়ার, বন্যা পরিস্থিতি হওয়ার সম্ভাবনা দেখা যায়, আশঙ্কা হয়ে যাচ্ছে। আগের বছরও সেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় ডুবে যাচ্ছে রিক্সা, সেরকম ভাবেই কিন্তু এখানে চলাচল করছে, রিক্সা চালাতে হচ্ছে, কারণ এটুকু করেই তো, এটাই তো তাদের সম্পদ, এটা করে তাদের থাকতে হবে এবং জীবিকা নির্বাহ করতে হবে। কিন্তু সেটা হচ্ছে কোথায়? সমস্যাটা বিবেক শুধু মন্ত্রী অখিল গিরিরই চাকরি, বিবেক যেন চাচ্ছে তৃণমূলের সামান্য এক নেতা রতন দাসের। উত্তর 24 পরগনার হাবড়া 2 নম্বর ব্লকে টেন্ডার কমিটির বৈঠকের মাঝে বিডিওকে জলের বোতল ছুঁড়ে মারার অভিযোগ পঞ্চায়েত সমিতির তৃণমূল সভাপতি রতন দাসের বিরুদ্ধে। অভিযোগ মানছেন না রতন, তবে কথাটাই স্পষ্ট, হাতিয়ার যেন জলের বোতল। জলের বোতলটা আমার পাশে ছিল, সেটাও আমি ভাবছি যে উনি যখন এত বড় কথা হচ্ছে একটা রিয়াকশন মারবে। আমার মনে প্রাণে আমি যাইনি, আমার পাশে আমার কথা ছিল, তার গায়ে পড়ে গেছে। নবান্নের বৈঠক থেকে মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছিলেন সরকারি জমির জবরদখল নিয়ে, টেন্ডারে দুর্নীতি নিয়ে। 21 জুলাইয়ের মঞ্চ থেকে তৃণমূল নেত্রী বলেছিলেন, বিদ্যমান না, আমি বিবেকবান চাই। মন্ত্রী অখিল গিরি বুঝিয়ে দিলেন জমির জবরদখল চলবে, বাধা দিলে তৃণমূলের সামান্য নেতা রতন দাসও কি শিখলেন টেন্ডারে চলবে তৃণমূলের নেতাপদ? সরকারি আধিকারিক কোন ছাড়, সাংসদ কাকলিক দস্তিদার সাফ বুঝিয়ে দিয়েছেন রতনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না তৃণমূল। এটা নাকি পারিবারিক বিবাদ, মিটে যাবে বলছেন উত্তর 24 পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। প্রশাসনের পদে থাকা তৃণমূলের নেতারা আর প্রশাসনিক আধিকারিকরাকে মিলেমিশে ভাগ করে খান। নবান্নের বৈঠকেই প্রশ্নটা তুলেছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর 24 পরগনার তৃণমূলের অন্যতম রতন নারায়ণ গোস্বামী ঠিক চিনেছেন অন্য রতনদের, তবে কি বিবেক না? সত্যি তা চলবে না বলে আশঙ্কা চাষিদের। যে টাকা খরচ করে চাষিরা চাষ করেছে সেই টাকা তাদের ঘরে ঢুকবে না বলেই জানাচ্ছেন তারা। সরকারি আর্থিক সহায়তার দাবি তুলেছেন এলাকাবাসী। হুগলির আরামবাগ এবং পুষ্করার পাশাপাশি গোঘাটের বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন। এলাকার বিঘার পর বিঘা জমি জলের তলায়। গোঘাটের নকুন্ডার, সোনিয়া, ছুতুরিয়া সহ কয়েকটি এলাকার ধানের জমি জলের তলায়। বৃষ্টি আরো বেশি হলে আরো বেশি বিপদ বাড়বে বলে আশঙ্কা চাষিদের। চাষের ক্ষতির আশঙ্কায় মাথায় হাত তাদের। অতিবৃষ্টির জেরে ক্ষতির আশঙ্কায় নদীয়ার মাছ এবং সবজি চাষিরা। অতিবৃষ্টির জেরে জল ঢুকেছে পুকুরে, পুকুরে মাছ ভেসে গিয়ে ব্যবসায় ক্ষতির আশঙ্কা করছে মাছ চাষিরা। অন্যদিকে অতিবৃষ্টিতে পাট চাষের সুসময়ের আশায় বুক কাঁপছেন পাট চাষিরা। একই ছবি দক্ষিণ 24 পরগনার মথুরাপুরেও। দুদিনের বৃষ্টিতে জলবন্ধ মথুরাপুর বাজার, রায়দিঘি সহ একাধিক এলাকা। জলের তলায় চাষের জমি। আবহাওয়া দপ্তরের নির্দেশ মেনে সমুদ্রে যেতে পারছেন না মৎস্যজীবীরা। মাছ এবং
বিক্ষোভকারী চাষিদের দাবি রাজ্যের সীমান্তে আলুর গাড়ি আটকে দিচ্ছে পুলিশ। এর ফলে চাষিদের থেকে আলু কিনছে না পাইকাররা, ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন চাষিরা। অবিলম্বে আন্তঃরাজ্য আলু রপ্তানি অনুমতি দাবি করছেন বিক্ষোভকারী চাষিরা। কলকাতা টিভি।